গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশও হয়ে গিয়েছি। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। আমি উঠেছি প্রায় ভোর 6:30 নাগাদ। আর ফ্রেশ হয়ে আগে যেটা করেছি, সোয়েটার পরে তারপরে আমি মাফলার জড়িয়ে নিয়েছি, কারণ তোমরা তো জানোই যে আমার ঠান্ডার ধাতটা একটু বেশি। তো সেক্ষেত্রে অভ্যাস যেহেতু নেই, এত ভোরে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়লে আমার ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। তো সেই জন্য আগে মাথাটা জড়িয়ে নিয়েছি। আর তাছাড়াও এখানে ভোরবেলায় আর দুপুরবেলায় এত হাওয়া দেয় যে ঘরদোরের জানলা দরজা খোলাই যায় না। তো যাই হোক, এবার বলি যে কেন সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে এখন আমি ব্রেকফাস্ট বানাবো। আজকে আসলে বাবার কোলোনোস্কোপি রয়েছে, তো সেই জন্য ওরা সকাল সকাল বাবাকে নিয়ে বেরিয়ে যাবে। আর এটা যেহেতু একটু লেন্দি প্রসিডিওর, তো সেই জন্য অনেকটাই সময় লাগবে। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে রুটি তরকারি বানিয়ে দেবো কিনা, কিন্তু ও বললো যে না, তুমি চিড়ের পোলাও বানিয়ে দাও, সেটা খেয়েই আমরা চলে যাব। তো ও আর কাকুই নিয়ে যাচ্ছে বাবাকে। আর বেশি দূর নাই, রানাঘাটেই যাবে, বাট 7:45-র মধ্যে বেরোবে, টোটো এসে যাবে। তো সেই কারণে আমি সকাল সকাল উঠেই সব কিছু শুরু করেছি। আগে ঘরদোর সমস্ত কিছু ঝাড় দিয়ে বাসি কাজটা সেরে নিয়েছি। তারপর এখানে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আর সবজিগুলো না কালকে রাতেই কেটে রেখেছিলাম। এই চিড়েটা ধুতে বুঝতে পারলাম এটা আবার আগের মাসের মতন মোটা নয়, এটা তার থেকে একটু পাতলা, মানে বেশিক্ষণ সময় ধরে আর ধুতে হবে না। এইটাই সমস্যা হয়, এক এক মাসে না এক এক রকম চিড়ে আসে। তো তখন চিড়ের পোলাও করার ক্ষেত্রে খুব সমস্যা হয়, কোনোটা বেশি শক্ত হয়, আবার কোনোটা বেশি নরম হয়ে যায়। ব্রেকফাস্ট আমাদের 4 জনের জন্যই একেবারে বানিয়ে রাখছি, মানে আমার, কাকুর, সোনামার আর রাজাদিরাজের। কারণ বাবা তো আজকে কিছু খাবে না। বাবার যতক্ষণ না কোলোনোস্কোপি হবে ততক্ষণ আজকের জন্য কিছুই খাওয়া যাবে না। ওখানে নিয়ে যাওয়ার পর কিছু সলিউশন দেবে, সেটাই খেয়ে বাবাকে থাকতে হবে। তারপর গিয়ে স্ক্যানটা হবে। কালকে রাতে সবজি কাটতে খেয়াল করিনি আলুটা একটু বেশি বড় করে কাটা হয়ে গেছে। তো থাক, কি আর করা যাবে, একটু ঢাকা দিয়ে সিমে রেখে ভাজতে থাকি, তাহলে ওই ভাবে সেদ্ধ হয়ে যাবে। চলো একটু বাইরে যাই। অনেক দিন পর যেহেতু ভোরবেলায় ঘুম থেকে উঠলাম, তাই এই ভোরের সৌন্দর্যটা উপভোগ করতে পারছি। আগে যখন হাঁটতে যেতাম তখন এই ভোরের যে স্নিগ্ধ হাওয়া, সেটা গায়ে মেখে হাঁটতে কি ভালো লাগতো, কিন্তু আবারও সেটা বন্ধ হয়ে গেছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল। আর অভ্যাসটাও নষ্ট হয়ে গেছে। আজকে অনেক দিন পর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই বাইরের এই ঠান্ডা মিষ্টি হাওয়াটা কি যে ভালো লাগছে। আর তার সাথেই ভালো লাগছে গাছের ফাঁকে যে সূর্যটা উঁকি মারছে, সেই আলোর প্রতিফলন। হয়েছে অনেকক্ষণ বাইরের সৌন্দর্য দেখা, এবার তুলসী পাতা তুলে নিয়ে চলো যাই, কারণ ওদিকে আবার চিড়ের পোলাওয়ের সবজিগুলো ভাজতে বসানো আছে। শীতকাল পড়েছে, আর আমি আর দেরি না করে সকাল সকাল খালি পেটে 10টা করে তুলসী পাতা খাওয়া শুরু করে দিয়েছি, যাতে ঠান্ডাটা সহজে না লাগে। মা তো ছোটোবেলায় আমাকে এই জিনিসটাই খাইয়েছে বলে আমার ছোটো থেকেই ঠান্ডার ধাত ছিল না। তো আবারও শুরু করে দিয়েছি। এখানে বেশ তুলসী গাছগুলো ঝাঁকড়া হয়ে গেছে। সবজিগুলো ভাজা, আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের তখন বলছিলাম না এই চিড়েটা একটু পাতলা, এই দেখো কেমন একটুখানি দলা হয়ে গেছে। তবে হ্যাঁ, গলে নরম হয়ে যায়নি, এমনি ঝুরঝুরেই আছে। তো এখন প্রায় 7:30 বাজেই। চলো এবার গিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই। মাঝখানে একবার আদা চা করে কাকুকে দিয়ে দিয়েছিলাম। আর সোনামার এখনও পুজো হয়নি, তাই সোনামা উঠলে তারপরে তাকে চাটা দেবো। আগে ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা আগে বেরিয়ে যাক, তারপরেই আমরা নিশ্চিন্ত। বাবারা বেরিয়ে যাওয়ার পর আমি জানো তো ঘুমাচ্ছিলাম, সব হয়ে গেছে বলে। তো সোনামাকে বললাম তুমিও ঘুমাও, কিন্তু সে ঘুমায়নি। তুমি কি করছিলা? তো খালি আওয়াজ পাচ্ছি টুকটুক করে, কি যেন করেই যাচ্ছে। এই 9:30টার দিকে উঠে তারপরে পুজো দিলাম। হ্যাঁ, কারণ আমাদের এখন আর কোনো কাজ নেই, তাদের আস্তে আস্তে সেই বিকেল। তো দুপুরে না, সেই দুপুরের খাওয়াও সেই ভেঙচিয়েই হবে। এখন এই শোনাম এখানে চিড়ের পোলাওটা গরম করলো, খেয়ে দিয়ে এবার বাকি কাজগুলো করবো। আমার চুলের অবস্থা ভীষণ খারাপ। মঙ্গলবার দিন লাস্ট আমি হেয়ার ওয়াশ করেছি, তারপরে আজকে রবিবার, মাঝখানে 2 দিন এমসে যাওয়া ছিল, তারপরে বৃহস্পতিবার ছিল, তারপরে ছিল একাদশী। এই করে আমার আর হেয়ার ওয়াশ করাই হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে একটা হেয়ার প্যাক লাগাবো। তো এখানে মেথি ভিজিয়েছি, আর সাথে দেখো আমি আজকে কি দেবো, একদম ভিটামিন সি এর ভান্ডার নিয়ে এসেছি আমি আজকে। আমি নয়, এটা কাকু এনে দিয়েছে আমলকিগুলো। তো আমলকি কালকে এনে দিয়েছিল, আমলকির তেল বানাবো বলে কাকুকে বলেছিলাম এনে দিতে। তো বানানো হয়নি, আজকে বানাবো এইগুলো। আর কিছুটা হেয়ার প্যাকেও অ্যাড করবো। সারা বছর জুড়ে তো এখানে আমলকি পাওয়া যায় না, জুন জুলাই মাস থেকে আমলকি পাওয়াটা শুরু হয়। আর সব থেকে বেশি ভালো আমলকি ওঠে এই শীতকাল ভোর। তো সেই জন্যই আমলকি আনানো। আগে কি করতাম, খুব ভালো করে অনেকটা পরিমাণে আমলকি এনে ওই বাড়ির ছাদে রোদে শুকিয়ে আমলকির পাউডার করে রাখতাম, অথবা নানান কিছু হার্বস দিয়ে আমি তেল বানাতাম। তোমরা তো সেগুলো জানোই, যারা আমার পুরনো ভ্লগ দেখতে।
তারা দেখেছো ভিডিওতে যে কত রকম তেল বানিয়ে আমি বাড়িতেই ইউজ করতাম। বহু বছর হয়ে গেছে সেই তেলগুলো বানানো হয় না, প্লাস আমার ভীষণ হেয়ার ফলও হচ্ছে, আর আমলকি তো চুলের জন্য মহৌষধ। তাই সেই কারণে ভাবলাম একে তো শীতকাল, তাতে আমার প্রায় সুযোগই হয় না হেয়ার প্যাক লাগানোর, তাই ভালো করে একটা যদি তেল বানিয়ে রাখি আমলকির তাহলেও অনেকটা হেয়ার ফল তাতে কমতে পারে। সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি যে অনেকটা করে তেল বানিয়ে রাখবো আর কিছুটা পাউডারও করে রাখবো। তবে এই কটা আমলকিতে হবে না, আরও কিছু আমলকি এনে ওই বাকি আমলকিগুলোর সাথে মিশিয়ে তারপরে আরেকদিন পাউডার বানাবো। হয়ে গেছে আমলকি কাটা, কটা রেখে দিলাম ওই যে বললাম আমলা পাউডার বানাবো সেই জন্য, আর কয়েকটা নিলাম হেয়ার প্যাকের জন্য। এখানে পেস্ট করে নিয়েছি মেথি আর আমলকি, সাথে একটু নারকেল তেল দেবো, আজকে আর কিছু দেবো না। তো ভালো করে আগে প্যাকটা লাগিয়ে নিই। আজকে আমার ঘর মোছাও আছে, সেই সমস্ত করে স্নান টান করে তারপর একবারে তোমাদের সাথে আমার দেখা হবে। শীতকাল এলো আর এই হেয়ার ড্রায়ারের সাথে আমার আবার পুরনো সম্পর্ক শুরু হলো। আমার আজকে হেয়ার ওয়াশ করে মনে হলো যে মাথার থেকে অর্ধেক চুলই উঠে গেল। এতগুলো চুল উঠলো পুরো, যতবার হেয়ার ওয়াশ করে মানে চুলে জল দিচ্ছিলাম খালি টানছি আর এত এত চুল উঠছে। যেহেতু মাঝখানে 4 থেকে 5 দিন আমি শ্যাম্পু করতে পারিনি, আমি বলি না আমি শ্যাম্পু না করলে আমার বিশাল সমস্যা হয়, চুল উঠতে শুরু করে, মানে 2 দিন গ্যাপ পড়ে গেলেই চুল উঠতে শুরু করে, সাথে র্যাশের সমস্যা শুরু হয় মুখে পর্যন্ত। এখন আবার আঁচড়া গিয়েও এতগুলো উঠলো, মানে কি বলবো, আর আমার আর কিছু বলার নেই। আমার সাধের চুলগুলো, আমার নয় সবারই সাধের চুলগুলো সব চলে যাচ্ছে, একেই তো বেশি নেই, যে কটা আছে সে কটাও মনে হচ্ছে বিদায় নিচ্ছে। বাট হেয়ার প্যাকটা মানে আমলকি দিয়ে মেথি দিয়ে হেয়ার প্যাকটা লাগানোর পর যেটা দেখলাম যে একটা বেশ শাইনি ব্যাপার এসেছে চুলে। তো এটা কন্টিনিউ করতে পারলে তো খুবই ভালো, হারানো চুলগুলো ফিরে আসবে, কিন্তু আমি জানি কন্টিনিউ আমার পক্ষে করা সম্ভব নয়, হবে না। ওই যখন সময় পাবো হবে, নয়তো হবে না, আর কি করা যাবে। তো হেয়ার ড্রায়ার দিয়ে স্নান সেরে এসে একেবারে চুলটা শুকিয়ে নিলাম, কারণ যে পরিমাণে আজকে হাওয়া চলছে আর ঠান্ডা পড়েছে তাতে নয়তো আবার কাশিটা আমার সবে কমেছে, আবার শুরু হবে। বাইরের রোদটা আজ সেরকম একটা তাপ উত্তাপ নেই, আর এখন তো আরোই কমে যাচ্ছে, তার কারণ আস্তে আস্তে বেলা পড়ে আসছে, অলরেডি 1:30 বাজতেই চললো। মানে এখন আমি আলু কেটেছি, টমেটো কেটেছি, লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু আদা গ্রেট করেছি, এখানে এখন আমি বানাবো আলুর তরকারি। ওকেও ফোন করলাম, বললো যে বাবার টেস্ট হবে, মানে স্ক্যানটা হবে হচ্ছে 4টের পর, এখনও সলিউশন খাওয়ানো হচ্ছে, তো সেই জন্য ওরা কাকু খেতে গেছে, আর কাকু আসলে বাবার কাছে থাকবে, আবার তখন ও যাবে। তো আমি এটা শিওর হলাম যে দুপুরে ওরা মানে আসার চান্স ওদের আছে কিনা, তো ও বললো নেই। সেই জন্য আমাকে বললাম যে ভাত খেতে আর ভালো লাগছে না, আর আমরা দুজন খেলেও তো সেই সেদ্ধ ভাতই খেতাম, কারণ এক্সট্রা রান্নার কে করে, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে সেই ইচ্ছাটা হয় না। তো আবার রাত্রিবেলাতেও সেটাই খেতে হবে, কারণ ওদের কারোর পেটেই আজকে সেইভাবে ভাত পড়বে না, আর বাড়িতে একটা গরম গরম ডাল আলু সেদ্ধ ভাতের তো একটা আলাদাই ব্যাপার আছে, বিশেষ করে বাবার পেটে তো কিছুই পড়বে না। তো সেই জন্য সেটা রাত্রে খাবার, এখন ভাত খেতে খুব একটা ইচ্ছাও করছে না, সেই জন্যই লুচি আর তরকারি বানিয়ে আমি আসলে এখন খাবো। তো সেই জন্য স্নান টান করে এগুলোর জোগাড় যন্ত্র করলাম, তরকারিটা বসিয়ে নিয়ে দেন আমি লুচি করবো। এই যে আমাদের লাঞ্চ একদম রেডি, আজকে খাটেই খাচ্ছি, তার কারণ আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছে। ঠিক আছে, আমাদের দুজনের দুপুরের একাকী লাঞ্চ। খুব ভালো হয়েছে। মা বলছে যে ভাত খাবা না, তৈরি খাবার যা দেবে তাই খাবো, আর ভাতের দরকার নাই, ভাত খেতে ইচ্ছা করছে না, ধর অত রান্না কে করে, ভাত খাওয়ার লোকজনও নাই না, তা আমাদের জন্য এটা একদম পারফেক্ট। মাঝখানে চলে গেছে অনেকটা সময়, আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এখন বাজে প্রায় রাত 10:20, আমাদের ডিনারও হয়ে গেছে। আমলকির তেলটা বলেছিলাম ওই বেলায় বানাবো, তাই জন্য আমলকিগুলো কেটে রোদেও দিয়েছিলাম যাতে একটু হালকা শুকিয়ে যায়, যাতে তেলটা বানাতে বেশি সময় না লাগে। তো তারপরে আর আসাও হয়নি, তেলও বানানো হয়নি। অ্যাকচুয়ালি কি তোমাদের তো বললামই ও বেলায় বাবার কোলোনোস্কোপি ছিল, তো এই প্রসিডিওরটা একটু কঠিন, প্লাস একটু লং প্রসিডিওর। ফার্স্ট দিন
দিন ছিল নিরামিষ খেয়ে থাকতে হবে, তারপরের দিন লিকুইড, আর আজকে তো কিছুই তার পেটে পড়েনি, সেই জন্য শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। এতটা ধকল অসুস্থ মানুষের শরীর নিতে পারিনি, সুগারটাও ফল করে গিয়েছিল। তো সেই সব সামলাতে সামলাতে আমারও শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। তবে এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এখন সবাই ডিনার সেরে রেস্ট করছে, বাবাও তাই। আশা করছি 2-1 দিন আর ঠিকমতো খাওয়া দাওয়া করলেই সে একদমই সুস্থ হয়ে যাবে। আসলে এই পেশেন্টকে রাখতেই হয় খাওয়া দাওয়ার ওপর। তারপর 3 দিন ধরে যেহেতু এই রকমের প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তো সেই কারণেই শরীরটা আর এই ধকল নিতে পারেনি। ঠিক আছে, চলো এখন আমলকির তেল বানাই, আর তোমাদেরকেও বলে দিই যে তোমরাও বাড়িতে এটা কীভাবে বানিয়ে ইউজ করতে পারবে। আমি না ভুলেই গিয়েছিলাম, আমলকি হঠাৎ করে দেখে মনে পড়লো আরে আমি তো তেল বানাবো ভেবেছিলাম, তেল তো বানানো হলো না। তো আমলকিগুলোকে হালকা করে গ্রাইন্ড করে নিলাম, একদম বেটে মিহি পেস্ট করার দরকার নেই। তার উপর দিয়ে দিচ্ছি মেথি আর কালো জিরে। মেথি আর কালো জিরে যে কতটা ভালো সেটা তোমরা গুগল করলেই জানতে পারবে, আমি আর আলাদা করে বললাম না। তো এগুলোকেও একটু দিয়ে হালকা করে একটুখানি ওই গ্রাইন্ড করে নেব, একদম পেস্ট কোনোটাই করব না, হালকা হালকা জাস্ট একটু থেতো মতন হয়ে যাবে, তাহলেই যথেষ্ট। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই। তোমাদের কাছে যদি না থাকে তোমরা স্টিলের কিছু ইউজ করতে পারো, তবে যদি আয়রনের কড়াই থাকে তাহলে কিন্তু তার থেকে ভালো আর কিছু হয় না। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে কোকোনাট অয়েল। আমার কাছে একটা শালিমার ছিল আর একটা ছিল প্যারাসুটের। শালিমারটা অল্প একটুই রয়েছে আর প্যারাসুটটা একদমই নতুন কেনা, তো সেই জন্য ভাবলাম দুটোই একসাথে দিয়ে দিই। একটা 200 ml আর একটা হয়তো 10 to 15 ml মতন রয়েছে। তবে তোমরা যদি চাও অন্য ব্র্যান্ডের নারকেল তেলও কিন্তু ইউজ করতে পারো, আমি এই দুটোই ইউজ করি তাই এটাই নিলাম। এবার তেল নিয়ে নেওয়ার পর এর মধ্যে যে আমলকি, মেথি আর কালো জিরেটা গ্রাইন্ড করে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো। চেষ্টা করবে আমলকিগুলোকে কেটে একটুখানি রোদে শুকিয়ে নেওয়ার, অথবা যাদের বাড়িতে রোদ আসে না একদমই তারা একটুখানি একবেলা মতন রেখে দেওয়ার, মানে ধরো 4-5 ঘন্টা যদি রেখে দাও তাহলেও কিন্তু অনেকটা ময়েশ্চারটা টেনে নেবে, তাহলে কি হবে তেলটা বানাতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এইবারে আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে একদম শুরুর থেকে কিন্তু লো রাখতে হবে, কিছুতেই তার থেকে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে আর নারকেল তেলের যে পুষ্টিক গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা আগে থেকেই প্রসেস করা। এইবার ওই পেস্টটার সাথে তেলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর হালকা হাতে এটাকে নাড়তে থাকবো। খুব বেশিক্ষণ কিন্তু এটা রান্না করার দরকার নেই, মিনিট 10-এর মধ্যেই তেলটা রেডি হয়ে যাবে। আর একটু লক্ষ্য রাখবে যাতে নিচে ধরে না যায়, আসলে আমার এখানে তেলের চাইতে পেস্টটা বেশি হয়ে গেছে, তাই জন্য আমাকে বারবার করে এটাকে নাড়াচাড়া করতে হচ্ছিল। মিনিট 4-5 পর দেখবে এরকম করে তেল রিলিজ করা শুরু করবে। তবে তোমরা যদি ঠিকঠাক পরিমাণে নাও তাহলে দেখতে পাবে যে এমনি তেল ওপরে অনেক আগেই ভেসে উঠবে। আমার যেহেতু এই পেস্টটা বেশি সেই জন্য একটু সময় লাগলো, তখন কিন্তু আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর মিনিট 5 মতন লো ফ্লেমে ফোটালে কিন্তু তেলটা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে ওভারনাইটও রেখে দিতে পারো, যে পাত্রে বানাবে সেই পাত্রে, কিন্তু আমি রাখবো না, তাহলে একদমই আমার তেলের রঙটা ব্ল্যাক হয়ে যাবে, যেহেতু এটা আয়রনের কড়াই, আমলকির সাথে রিয়াকশানে কিন্তু টোটাল কালো হয়ে যাবে। মিনিট 10-12 মধ্যেই তেলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার মিনিট 10-এর জন্য রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়, পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, কারণ জানোই শীতকাল আর নারকেল তেল জমে যায়, সেক্ষেত্রে আবার এটাকে আমাকে গরম করতে হবে। তবে তোমরা যদি চাও এটাকে কিন্তু ওভারনাইট রেখে দিতে পারো, তাহলে আরও ভালো এই মেথি, আমলকি, কালো জিরের গুণগুলো এর মধ্যে ইনফিউজ হবে। তবে আমি আর রাখছি না, কারণ ওই যে বললাম তাহলে পুরোই তেলটা কালো হয়ে যাবে, তখন আমি আর ওভারনাইট মাথায় রাখতে পারবো না, তাহলে আমার বালিশের কভার, বালিশ, টাওয়েল যেটা ইউজ করি না কেন সেটাতেই কালো রং লেগে যাবে। আর এই আমলকির রং কিন্তু ওঠা খুব একটা সহজ বিষয় নয়, এতটাই পাওয়ারফুল হয়। এই জন্যই আগে আমাদের ঠাকুমা দিদারা আমলা তেল ইউজ করতে, যাদের চুল কালো থাকে। এই জন্য আমি দেখেছি আমার ঠাকুমার চুল কিন্তু এত বছর বয়সেও ভীষণ, মানে অনেকটাই কালো, পাকা চুলের সংখ্যা অনেকটাই কম, কালো চুলই অনেক বেশি এই বয়সে এসেও। এখানে এখন আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি, একটা সাদা রুমাল নিয়েছি, তার মধ্যে পুরো পেস্টটাকে দিয়ে যতটা পারবো চিপে তেলটাকে কিন্তু বের করে নিতে হবে। আর আরও যদি পাতলাই মসলিন যে কাপড়গুলো হয় সেগুলো থাকলে আরও বেশি সুন্দর এটা ছাকা যেত, কিন্তু আমার কাছে এর থেকে বেশি পাতলা কাপড় নেই, তাই এটা দিয়ে ছেঁকে নিতে হলো। তবে হ্যাঁ, তোমরা কিন্তু ছাঁকনি দিয়ে ভুলেও ছাকার চেষ্টা করো না, তাহলে কিন্তু অনেকটা পরিমাণেই তেল নষ্ট হবে, এত সুন্দর ছাকা হবে না। আর যেহেতু আমি আয়রনের কড়াইতে তেলটা বানিয়েছি সেই জন্য দেখো একটা কি সুন্দর রং এসেছে। তোমরা যদি স্টিলের বাসনে করো তাহলে কিন্তু এতটা ডার্ক কালার আসবে না। তো এই হচ্ছে সেই
পেস্টটা, যেটা এবার পুরোটাই আমি ফেলে দেবো, কারণ এটা আর কোনো কাজে লাগবে না। আমার সারা রান্নাঘর জুড়ে এত সুন্দর নারকোল তেলের গন্ধে মম করছে যে আমি আমলকির তেল বানাচ্ছিলাম না নিজে নিজেই নারকোল তেল বানাচ্ছি সেটা বুঝতেই পারছি না। তবে নারকোল তেলও কিন্তু আমি একবার নিজে বানিয়েছিলাম। যাকে এই যে দেখো, এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি, তার মধ্যেই তেলটা স্টোর করব। তো বাড়িতে যদি তোমরা যে তেলই বানাও না কেন, এটা কিন্তু ম্যান্ডেটরি কাঁচের বোতলেই স্টোর করতে হবে, তাহলে তেল অনেক দিন ভালো থাকবে। প্লাস্টিকে কিন্তু কোনো মতেই রাখা যাবে না। হয়ে গেল খুব সহজেই আমলকির তেল ঘরে বানানো। এইবার জাস্ট এই জারটাকে 2-3 দিন খুব ভালোভাবে রোদে রেখে, তেলটাকে রোদ খাইয়ে তারপরেই তোমরা ইউজ করতে পারো। আর ইউজ করার আগে যদি একটু করে গরম করে নাও প্রতিবার, তাহলে কিন্তু সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। সপ্তাহে 2-3 দিন তোমরা এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। কেউ ওভারনাইটও রাখতে পারো, সেটা সব থেকে বেশি ভালো হয়। আর যাদের সময় নেই বা আমার মতো ঠান্ডার ধাত আছে, তারা শ্যাম্পু করার 1 ঘন্টা থেকে 8 ঘন্টা আগেও এটাকে ব্যবহার করে ভালো করে তেলটা দিয়ে স্কাল্প মাসাজ করে তারপরে শ্যাম্পু করে ফেলতে পারো, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো। আজকের মতন শুভরাত্রি।